নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা কিন্তু লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি কথা বলতে পারছেন। হ্যাঁ, আইন বিষয়ক বিভিন্ন আপনাদের প্রশ্ন উত্তর থাকলে, জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই আপনারা জিজ্ঞাসা রাখবেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী, সমাজচিন্তক এবং আন্তর্জাতিক নীতি পরামর্শক, ভারত নেপাল মৈত্রী ফোরামের চিফ লিগাল অ্যাডভাইজার এবং অ্যাডভোকেট মিতা ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আজকে আমরা তাকে সঙ্গে পেয়েছি। আমাদের কিন্তু বিভিন্ন কথোপকথন চলবে, যদিও আমরা একটা টপিক রাখছি বধূদের হয়ে। আমরা প্রথম একটি টপিক রাখবো বধূ নির্যাতন এবং সেটার কি ধরনের তার মুক্তির উপায় বা সেই মামলা কি বৃত্তান্ত, সে বিষয়ে কিন্তু আমরা ম্যাডামকে আজকে যখন সঙ্গে পেয়েছি নিশ্চয়ই আমরা সে বিষয়ে জানবো। আর লাইভ অনুষ্ঠান সরাসরি আপনাদের জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই জিজ্ঞাসা রাখবেন। আমি অবশ্যই চলে যাব। আমাদের ম্যাডাম রয়েছেন মিতা ব্যানার্জি। মিতাদি, স্বাগত অনুষ্ঠানে তোমাকে। নমস্কার। আজকে আমরা কিন্তু তোমাকে পেয়েছি, সত্যি আমাদের এটাও আমরা খুব গর্বিত এবং আপ্লুত। তার কারণ তুমি 2025-এ কিন্তু নমিনেশন পেয়েছো তুমি 2025-এ পদ্মশ্রী নমিনেশন পেয়েছো এবং সেটাও কিন্তু আমাদের কাছে একটা গর্বের বিষয়। মিতা ব্যানার্জি, মিতাদি আমাদের সঙ্গে রয়েছে এবং তার সঙ্গে তুমি কিন্তু 45টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, কম কথা না, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো। এবং তার সঙ্গে তুমি রিপ্রেজেন্ট হিসাবে তুমি কিন্তু যেমন ইউনাইটেড নেশনস এবং তার সঙ্গে কিন্তু তুমি সার্কের এবং আমাদের বিকশিত ভারতের স্পিকার হিসাবেও তুমি রয়েছো এবং তার সঙ্গে G20 স্পিকার, মানে সব কিছু মিলেমিশে একেবারে আমাদের কি বলবো আন্তর্জাতিক লেভেল এবং তার সঙ্গে আমাদের ভারতবর্ষ সব কিছু মিলেমিশে তুমি কিন্তু এক এবং অনবদ্য। সেই লিগাল অ্যাডভাইজারকে আমরা সঙ্গে পেয়েছি, মিতা ব্যানার্জি। মিতা, নমস্কার। মিতাদি, আজকে যে আমাদের টপিকটি রেখেছি বধূ নির্যাতন, মানে আজকাল এই আলোচনাটি খুব প্রাসঙ্গিক আলোচনা, খুব বাস্তবসম্মত আলোচনা, যেটার ক্ষেত্রে কিন্তু মহিলারা কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতিত হয় এবং কিছু মেয়েরা হয়তো এর এগেনস্টে বা প্রতিবাদ করতে পারে। কিছু মহিলা সারা জীবন সেই চুপ করেই থেকেই গেল। তুমি কি অ্যাডভাইস দেবে? অ্যাডভাইস দেওয়ার আগে প্রথমে আমি এটা বলতে চাইবো যে আমার 15 বছরের কেরিয়ারে আমার দেখা যে যাদের উপর অ্যাকচুয়ালি অত্যাচার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা ন্যায় চাইতে আসছে না। কেন আসছে না? কারণ তারা জানেই না যে এই জিনিসটা ক্রাইম, মানে একটা মানুষ আমাকে সবার সামনে অপমান করছে, এটা যে একটা অপরাধ, এটা একটা সাধারণ কোনো ইয়ার্কি বা হাসির বিষয় না। এই জ্ঞানটাই আমাদের অনেকের নেই। মেয়েদের খুব বেশি আত্মসম্মান দেখাতে গেলেও সেখানে খুব বাধা আসে, কারণ প্রথম বাধাটা তার নিজের পরিবার থেকেই আসে। তো প্রথম যেটা কারণ বধূ নির্যাতনে, সেটা হলো আমরা আনঅ্যাওয়্যার, আমরা সচেতনই নই কোনটা নির্যাতন কোনটা নির্যাতন নয়, কোনটা ঠিক এবং কোনটা ভুল, এই পরিকাঠামোটা আমরা জানি না। এর জন্য যে কটা পরিসংখ্যান আসছে তার হয়তো মানে সিকিভাগ আসছে, তার থেকে অনেক বেশি মেয়েরা নির্যাতিত হচ্ছে। এটা যেরকম ঠিক, সঙ্গে কিন্তু এটাও ঠিক যে এই বধূ নির্যাতনের জন্য আমাদের দেশের আইন প্রচণ্ড কঠোর এবং যদি কেউ আইনের সাহায্য নেয় তাহলে কিন্তু সত্যি সেখানে আইন তাকে রিলিফ দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আমাদের সংবিধান প্রণেতারা, আমাদের আইন প্রণেতাতে করা আছে। এখানে কারোর কোনো কিছু আটকানোর কথা না, কিন্তু এই আটকানোর না কথা হওয়ার জন্য এই আইনটাকে কিন্তু প্রচণ্ডভাবে মিসইউজও করা হয়। একদম এরকম প্রচুর পুরুষ মানুষ মানেই সে খারাপ, এটা হতে পারে না। কারণ যদি তাই হতো তাহলে তুমি আর আমি এখানে বসে কথা বলতে পারতাম না। একদমই। কারণ আজকে আসলে দিদি, তুমি তো এরকম প্রচুর মানুষকে দেখেছো, চাক্ষুষ দেখেছো যে আমাদের এটা পুরুষ শাসিত সমাজ। আমরা প্রথমে এটা বলবো, কিন্তু অনেক সময় পুরুষরা যে এই কাজটি করছে সেটাও আমরা কখনো না বলবো না। আবার মেয়েরাও কিছু মিসইউজ করছে, যেগুলোর ক্ষেত্রে তারা পুরুষকে কোনোভাবে হয়তো সেটাকে ভিকটিম করার জন্য এই কাজ, হয়তো না ভিকটিম করার জন্যই করা হচ্ছে। এবং আমি যেটা খেয়াল করেছি 498 যখন করা হচ্ছে বা মেয়েদের জন্য যে আইনগুলো আছে সেগুলো যখন করা হচ্ছে, খেয়াল করবেন প্রথম দিকে মেয়েরা খুব অ্যাক্টিভ, তারা অ্যাডভোকেট দিচ্ছেন, তারা লড়ছেন, এবং তারপরে কি হয় মেয়েরা আস্তে আস্তে থেমে যায় এবং ছেলেটি এবার জানে যে আমার সাজা হবে, তখন সে কি করে, সে হি ইজ গোয়িং টু হায়ার আ বেস্ট অ্যাডভোকেট। এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রফেশনালি লোকে সেটাকে নিয়ে ডিল করে। এবং যেহেতু সামনের দিক থেকে দুটো দিকে সমান লড়াই হলে তখন বোঝা যায় যে কে জিতবে কে হারবে, কিন্তু যেহেতু থেমে যায়
তার জন্য কি হয়, কে জিতছে কে হারছে সেটা আর হয়ে উঠতে পারছে না। কারণ ছেলেটি তখন লড়ে বেরিয়ে যাচ্ছে। যে দেখা যায় বেশিরভাগ 498-এর কেসে কিন্তু ছেলেরা বাইজ্জত বড় হয়ে যাচ্ছে, বা তারা এভিডেন্সের অভাবে বেরিয়ে যাচ্ছে, বা সেটা আপনার মীমাংসা হয়ে যাচ্ছে। বধূ নির্যাতন যেরকম আছে, ছেলেদের উপর ফলস কেস করাও সেরকম আছে। এটা ডিপেন্ড করছে মানুষের উপর, যে আপনার সামনের মানুষটা কেমন। একদম একদম। কারণ এরকম বেশিরভাগ পুরুষ মানুষই সমাজের এরকম, যারা মেয়েদের আগে এগোনোতে সাহায্য করে। না হলে তুমি যে বসে আমার এত লম্বা লিস্টটা বললে, যদি আমি একজন প্রোগ্রেসিভ বাবার মেয়ে না হতাম, বা একজন প্রোগ্রেসিভ হাজবেন্ডের ওয়াইফ না হতাম, তাহলে তো আমি এখানে এসে আজকে বসতেই পারতাম না। সেটাই। প্রোগ্রেসিভ বাবা আমাকে পড়াশোনা করালেন, আমি পাশ করলাম, এবং আমি বিয়ে করলাম। আমার হাজব্যান্ডও অ্যাডভোকেট, এবং উনি খুব ভালো, খুব বড় অ্যাডভোকেট। উনি বললেন আমি প্রচুর রোজগার করি, তোমার করার দরকার নেই। তো প্রোগ্রেসিভ হাজব্যান্ডও যদি আমি সঙ্গে না পেতাম, তাহলে কিন্তু আমি কখনোই প্র্যাকটিসটা করতে পারতাম না। একদম। তো একজন মেয়ের, একজন ছেলের উন্নতিতে শুধু একজন মহিলা আছে তা না। একজন ছেলের উন্নতিতে যদি তার পিছনে একজন মহিলা থাকে, তাহলে একজন মেয়ের উন্নতিতে তার পিছনে অনেকজন পুরুষ আছেন। একদম। এটা কিন্তু মানে এটা সত্যি। এবার কথা থাকলো যে নির্যাতন করছে, সেটা তো সেই মানুষ হিসেবে তার ক্যারেক্টার, সেই মানুষটাই অ্যাবিউজিভ। এবং খেয়াল করবে, এই অ্যাবিউজিভ নেচারটা তৈরি হয় কিন্তু অনেক আগের থেকে। যে সংবেদনশীল নয়, যে পশু পাখিকে ভালোবাসছে না, বাচ্চাদের ভালোবাসছে না, ডিস্ট্রাকটিভ, তো তার থেকে তো তুমি এটাই আশা করবে যে ছোটবেলা একটা ছোট কুকুরের বাচ্চাকে দেখে আদর করতে ইচ্ছে করলো না, একটা বেড়ালকে দেখে আদর করতে ইচ্ছে করলো না, একটা পাখিকে পুষতে ইচ্ছে করলো না, তাদের মেরে ফেলতে ইচ্ছে করলো। তো এটা খুব ন্যাচারাল যে সে তারপরে গিয়ে মানে কোনো মানুষকে মারতেই পারে, কারণ ওই সংবেদনশীল হৃদয়টাই তার তৈরি হয়নি। মানে ফিলিংস, যেটা আমাদের ফিলিংসটা অনেক সময় হারিয়ে যায়। একদম হারিয়ে যায় না, এটা তো আসে মানে পরিবার থেকে। আমার মা আমাকে কি শেখালো সেটা বিশেষ করে আজ লোকে কি বলে, মেয়েদের আমরা অনেক কিছু মেয়েদের আমাদের শেখানো হয়, কিন্তু আমার তো মনে হয় আজকের তারিখে ছেলেদের প্যারেন্টিংটা প্রপার হওয়ার খুব দরকার। যে মেয়েকে শেখানোর আগে ছেলেকে শেখানো উচিত যে বাবু তুমি কোনো মেয়ের দিকে এভাবে তাকাবে না, আর রিয়েল মেন নেভার হিট উইমেন। এই এথিক্স গুলো যখন একটা বাচ্চার ভিতরে তার মা দেবে, এমনি বধূ নির্যাতন হবে না। এডুকেটেড হওয়ার দরকার আছে, মেয়েদের এটা বোঝার দরকার আছে যে তোমার রাইট কি, এবং সেই রাইটটার উপরে তোমার লাইবিলিটি কি। তোমার এটা রাইট আছে বলে এটা না যে তুমি যে কোনোভাবে এটাকে এক্সারসাইজ করতে পারো। রাইট আছে তো তোমার লাইবিলিটিও আছে। একদম, এটাই আমার মনে হয় খুব সুন্দর। মানে এই যে প্রপার অ্যাডভাইস, একজন অ্যাডভোকেট, একজন লিগাল অ্যাডভাইজার হিসাবে তুমি কিন্তু মানুষকে এই মানে একটা পিকচারকে তুলে ধরছো। তখন তুমি তো প্রত্যেকটি দিন প্রত্যেকটি মানুষকে তুমি সেইভাবে কিন্তু কাজ করছো। তাদের কি সমস্যা, তাদের কি আদৌ কি তাদের সমস্যা আছে কিনা, বা তারা কোনোভাবে কোনো ছেলে বা কোনো পুরুষকে কোনোভাবে ফাঁসাচ্ছে কিনা, আমি এই কথাটা ইউজ করলাম না, কোনোভাবে তাকে কি আদৌ কি ফাঁসাচ্ছে। এই যে টাকার ক্লেম, অনেক সময় টাকার ক্লেম তারা করছে যে আমাকে এত টাকা দিতে হবে বা এত করতে হবে, এগুলো তোমরা কতটা এগুলোকে তোমরা আমি তোমাকে একটা ঘটনা দিয়ে এইটার উত্তরটা দেব। আমার কাছে আজকের থেকে 3.5 বছর আগে একজন মহিলা আসেন, 26 বছর ওনার বিয়ে হয়ে গেছে, এবং ওনাকে নিয়ে আসে ওনার ছেলে তোমার 23 বছর বয়স। ছেলেটি আচ্ছা দিদি, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি শিপ্রা মিত্র দাস শান্তিপুর থেকে বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন দিদি। দিদি, আমি খুব হতবাক বললেন তো, আমার শ্বশুরের দিক থেকে বাবার দিক থেকে নেই। আমার ছেলেটাকে 2023 সালের 17 নভেম্বর 17 ফেব্রুয়ারি যে ভোটটা হবে, ওই ভোটে আমাকে ছেলেকে মেরে দিয়েছে। ছেলে একা থাকতো ওখানে, ওই কলকাতা পুলিশ চাকরি করতো। ওই দিন ভোরবেলা আমার এখানে আসার কথা, কলকাতা যাওয়ার কথা, কলকাতা শিয়ালদায় থাকতাম। ওর পাটা অপারেশন করে দিয়ে গেল সোমবার দিন, মঙ্গলবার দিন আমার ওখান থেকে গেল শুক্রবার সকালে আসবো। শুক্রবার সকালে এসে মামাকে নিয়ে যাবো পোস্ট অফিসে, মানে আমার দাদা একটা পোস্ট অফিসে বই হারিয়ে গেছিল, আর শনিবার দিন তোমাকে চেক আপ করাতে নিয়ে যাবো। যেই শুনেছে এই কথা, তখন রাত 1:30টার সময় কথাটা হয়েছে, বুঝলেন। ভোরবেলাতে খবর আসছে কি যে অন্য রাত 3:30টার সময় নাকি স্ত্রী করতে গেছে। তখন বিশ্বাসযোগ্য? স্ত্রী করতে দিয়ে কেউ তো মরে না দিদি, কোন ইনভেস্টিগেশন না, কিচ্ছু না। পুলিশ মহলে আমার বাড়ি
বাড়িতে আমার ছেলে পুলিশদেরকে নিয়েছে আদর আপ্যায়ন করতো, আমার ঘরের ফাল ফলা দিতে সব দিত, কিন্তু তারা চলে আমার বাড়িতে যে বউ ছিল বউয়ের সঙ্গে হয়তো কিছু একটা সেরকম সম্পর্ক হয়ে যেত, যাতে আমার ছেলেকে সরিয়ে দিলাম। ছেলে আমাকে জানায়নি যে ভালো হবে, আমার পাশের বাড়ির লোক জানাবে, বুঝলেন? আমি যখন আচ্ছা ম্যাডাম আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার ছেলে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে চাকরি করতো? আমার ছেলে কলকাতা পুলিশে দিয়েছিল, আচ্ছা। আপনার বিয়ে আছে না, আপনার ইস্কনের যে মন্দিরটা আছে কাছাকাছি যেতে ওইখানে কাজ করতে। আচ্ছা, ওনার চাকরির সমস্ত কাগজপত্র নিশ্চয়ই আপনার কাছে আছে? কিচ্ছু নেই, সব লুটপাট করে পুড়িয়ে দিয়েছে, সব উধার করে ট্রাং থেকে সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে নথিপত্র সব লুটপাট করে দিয়েছে। আপনি যে এই কথাটা ছিল আমার টাকা পয়সার কাগজ ছিল, 7 লাখ টাকা একটা কাগজ ছিল, আমার সোনা গয়না 10 ভরি মতো দিয়েছিলাম, কিচ্ছু নেই, দিয়ে সমস্ত লুটপাট করে দিয়েছে। আর ওর যে মানে মরণোত্তর কিছু ক্লেম থাকে যেটা আমরা সরকারি চাকরি করলে পাই, সেটা কি আপনারা পেয়েছেন? আমি আমাকে শুধু 2,48,000 টাকা দিয়ে কিছু নেই, সব ওকে দিয়েছে। আপনার ইয়ে কি বলে পেনশন দিয়ে সব ও পাচ্ছে, তার ওয়াইফ পাচ্ছে। আপনার কিছু কাণ্ড বদলে নিজেই হাসপাতালে নিয়ে গেলে পোস্টমর্টম করে। আমি আপনাকে একটা কথা বলি ম্যাডাম, হাসপাতালে যখন নিয়ে সকাল 8টার সময় কাজের বাকি এসছে, দরজা ধাক্কাচ্ছে, ওর বড় ছেলে করলে কি ও বাবাকে জিনিয়ে বাবা দরজা থেকে শুয়ে দিয়েছে, মেরে স্ত্রী ই করবে শুয়ে দিয়ে যে দরজা খুলেছে। ম্যাডাম আপনি একটু শুনুন। আচ্ছা, হ্যাঁ আপনি একটু শুনুন, হ্যাঁ আপনি একটু শুনুন ম্যাডাম আপনাকে অ্যাডভাইস দিচ্ছেন কি পথে গেলে ভালো হবে। প্রথম কথা হলো এটা একটা আমি খুব অসহায়, নিশ্চয়ই আপনি নিশ্চয়ই, কিন্তু বিচারটা আপনি এভাবে ফোনে আর টিভিতে চাইতে পারবেন না। প্রথম কথা হলো যখন কোনো মানে স্পর্শকাতর বিষয় থাকে, সেই বিষয়টা নিয়ে আপনি যখন ফোনে বা টিভিতে কথা বলছেন, এটা তো আরও অনেকে দেখছে, তো এক্ষেত্রে আপনি এতটা ডিটেল বা এত কিছু আপনার বলা আমার অ্যাডভাইস ঠিক না। দ্বিতীয় কথা, আপনার বয়স কত আমি একটু জানতে চাই। আমার বয়সটা অনেক বেশি, 70 করে। ঠিক, আপনি যেই টাকাটা পেয়েছিলেন সেটা চেকের বা সেটা যার হোক, ছবি আপনার কাছে আছে? না, ওদের বাই পোস্টে। আপনার কাছে যেইটুকু ডকুমেন্টস আছে সেটা নিয়ে আপনি একবার দেখা করুন, কারণ দেখুন এইভাবে তো আমি ফোনে বলতে পারবো না, আমাকে প্রথম ডকুমেন্টসগুলো দেখতে হবে। এবং এক্ষেত্রে ডাইরেক্টলি হাইকোর্টে আমরা যেতেই পারি, এবং হাইকোর্টে গিয়ে আপনার জন্য রিলিফ আমরা নিশ্চয়ই চাইতে পারি। একজন মা যিনি আমাদের দেশের সিনিয়র সিটিজেনও, আমাদের হাইকোর্ট প্রচণ্ড সংবেদনশীল, আমাদের জুডিশিয়ারি আমাদের বিচার ব্যবস্থা কিন্তু মানুষের জন্য সংবেদনশীল, আর পুরো বিচার ব্যবস্থাটাই সাধারণ নাগরিকের জন্য। আমাদের দেশে সংবিধানই তৈরি হয়েছে বাই দ্য পিপল ফর দ্য পিপল কনসেপ্টে। তো আস্থা রাখুন বিচার ব্যবস্থার উপর। আমাদের এত বড় দেশ, আমাদের দেশে এত লোক, কিন্তু এই জায়গায় আপনাকে এটা বুঝতে হবে যে আপনার এই সময় এত লোকের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি আজকে কোর্টে যাবেন আর কালকে বিচার হয়ে যাবে, এটা সম্ভব না। আপনাকে কিন্তু ধৈর্য ধরে বিচারের জন্য লম্বা লড়াই লড়তে হবে। আর আপনি যদি আসেন, যতটা আমার পক্ষে সম্ভব আমি শেষ অবধি লড়বো, সে আমাদের সামনে যেই থাকুক না কেন, সেটা নিয়ে আমি চিন্তিত নই। আপনি যদি গুগলে গিয়ে অ্যাডভোকেট মিতা ব্যানার্জি লেখেন, আপনি তো আজকে আমাকে টিভিতে দেখছেনই, দেখবেন মানে যে কথা বলছে উনি কিনা, এবং তারপর আপনি আমার রিভিউগুলো দেখবেন, ছবি দেখবেন, যা আছে দেখবেন, দেখে আপনি বুঝবেন যে আমি আপনাকে যে না সে তো বুঝছি, কিন্তু তখন আপনি বুঝতে পারবেন যে সামনে যে আপনি যদি সত্যি কথা বলেন, যদি আপনি সতের পথে থাকেন, তাহলে আমার সামনে যেই আসুক তাকে আমি ভয় পাই না, কারণ আমি জানি বেসিক্যালি মানুষ একবারই মারা যাবে, এরকম কোনো ফর্মুলা নেই যাতে আমি দুবার মারা যেতে পারি। সুতরাং সামনে যেই থাকুক, যদি আপনি সত্যির পথে লড়েন, আপনার লড়াইতে আমি নিশ্চয়ই আপনার সাথে আছি। একদিন ফোন করে, কিন্তু তাহলে আপনি কোর্টে কি করে দাখিলা করবেন? কোর্টে আপনি ফোন করুন, চেনাশোনা পরিচিত থাকে রিলেটিভ, আপনি কাউকে নিয়ে আপনাকে কিন্তু আসতে, কিন্তু আপনি চলতে না পারলে, আপনি কোর্টে না আসতে পারলে
তাহলে তো সেটা অন্যভাবে আপনি ফোন করুন, আমি দেখছি কি করা যায়। একদম ধন্যবাদ। আমার ব্যক্তিগত নাম্বারে আপনি যোগাযোগ করুন। এগুলো আসলে আইন মানে একটু দীর্ঘদিন লাগে, সেটা ধৈর্য ধরতে হয় এবং সেটা সততা নিয়ে কাজ করলে নিশ্চয়ই সেটা সাকসেসফুল হবে। আমি যে ঘটনাটা তোমাকে বলছিলাম শর্মিষ্ঠা, আমার কাছে ওই মহিলাকে কিন্তু তার ছেলেই নিয়ে আসে। ছেলের বয়স 23 বছর, ছেলে ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি পায় এবং বাবা মার এই টাসেলের জন্য ছেলে কিন্তু আপনার এয়ারফোর্সে চাকরিটা করতে পারে না এবং রোজ অশান্তি নিয়ে আসে। যখন আনে তখন শুনি যে ওর মা নাকি আপনার অলরেডি একজন অ্যাডভোকেটের কাছে গেছে, যে কেসটা আপনার দীর্ঘ 4 বছর ধরে দেখছে। ভালো কথা। যখন কেসের কাগজ দেখতে চাই তখন উনি আমাকে কিছু নোটিশ দেখায়। মানে কোনো কেস হয়নি, শুধু চিঠি আদান প্রদান হয়েছে 4 বছর। 4 বছর আপনি ভাবুন, আপনি বলছেন যে কোর্ট সময় নেয়, কোর্টে অনেক সময় লাগে। আমি আপনাকে বলছি এবার কোর্টে কতটা সময় লাগে। 4 বছর ধরে উনি চিঠি আদান প্রদান করেছেন আগের অ্যাডভোকেট। যেদিন মহিলা আসে তার 6 মাসের মধ্যে মহিলাকে তার হাজবেন্ড বাড়ি থেকে অ্যাকচুয়ালি বের করে দিতে চাইছিল। 6 মাসের মধ্যে ওই মহিলাকে আমি বাড়িতে থাকার জন্য কোর্ট থেকে অর্ডার বার করে দিই, আজও মহিলাকে বার করতে পারিনি। শুধু তাই না, হাজবেন্ডের সমস্ত কৃতকর্মের জন্য তার উপর ক্রিমিনাল কেস করা হয়। তার জন্য রেগে গিয়ে তার হাজবেন্ড তার উপরে কি করে, ডিভোর্স কেস করে দেয়। যখন ডিভোর্স কেস করে তখন মহিলাকে আমরা বলি ঘাবড়াবেন না, এবং আমরা এরম আইনি লড়াই লড়ি যে ভদ্রলোক এসে আপনার একদম নতমস্তক হয়ে উনি ডিভোর্স কেস তুলে নেন। এবং ন্যাচারালি যখন ডিভোর্স কেস তুলেই নেয়, হাজার লোকেরা সংসার করছিল, সংসার যখন করে, যখন স্বামী স্ত্রীর ব্যাপারে আমরা সবাই চাই যে সংসার করুক, যে কোনো অ্যাডভোকেট হোক না কেন আমরা কিন্তু চাই সংসার করুক। ইভেন আইনেও কিন্তু এটা চাওয়া হয় যে সংসার করুক দুজনে গিয়ে। তখন আমরা কি করি, আমরা কিন্তু ওনার উপরেও যে কেসগুলো মহিলা করেছিল যে ঠিক আছে যেটা হয়েছে হয়েছে, এই মুহূর্তে তো আমাদের মধ্যে কিছু নেই, আর 26 বছর কেটে গেছে, বাকি জীবনটাও কেটে যাবে। ওনাদের কিন্তু এখন সমস্ত কিছু মিটে গেছে। ভদ্রমহিলা ভদ্রলোককে আমি দাদা দিদি বলি এখন, এরকম সম্পর্ক। এবং এখন তারা কিন্তু সুখে রয়েছে, ছেলেটিও ভালো ব্যবসা করছে। মানে এরকম একটা কনফিডেন্স একজন অ্যাডভোকেটের আন্ডারে থাকলে নিশ্চয়ই সেটা সাকসেস হয়। মানে আপনি তার এক্সাম্পল, দ্যাট ইজ একদম। আমি এটাই মানে আমি সবসময় এটাই চাই। আমি কিন্তু ডিফেন্সের কেস যদি নিও একদম 100% শিওর হয়ে যে না ইনি করেননি, একদম ইনি করেননি। তারপরই আর এই ধরনের কেস, এটা কখনো ভাববেন না কেস অনেক লম্বা চলে। যদি আপনার অ্যাডভোকেট মনে করে অনেক রাস্তা আছে, কেস দীর্ঘও করতে পারে আবার শর্টও করে দিতে পারে। এই ভদ্রলোক 4 বছর অবধি কেসই করেনি। যেই কেসটা টেকনিক্যালি 2 দিনে 3 দিনে 4 দিনে অর্ডার হবে, 4টে হিয়ারিং এ অর্ডার হবে, সেই কেসটা উনি ফাইলই করেননি। কেন করেননি? আনসার ইজ বেস্ট নোন টু হিম। সেটা কিন্তু আমি আপনি আনসার করতে পারবো না, একদমই নয়। উনিও একজন অ্যাডভোকেট, ওনার কাছেও বিএলএলবি ডিগ্রি আছে, উনি করেননি। আমিও একজন অ্যাডভোকেট, আমার কাছেও বিএলএলবি ডিগ্রি আছে, আমি করেছি এবং রেজাল্ট দিয়েছি। দিনের শেষে মানুষ রেজাল্টই মনে রাখে, দিনের শেষে আর কিছু মনে থাকে না। সেটাই তো, যে আমি কি পেলাম, অ্যাডভোকেটের কাছ থেকে আমি আমার জন্য কতটা করতে পারলাম। আর দেখুন, একজন ক্লায়েন্টকে আটকে রেখে কোনো লাভ নেই। একজন ক্লায়েন্ট রিলিফ পাবে, সে গিয়ে আরো 10 জন ক্লায়েন্টকে আমার কাছে পাঠিয়ে দেবে। সেটাই তো, সেই ভরসা জায়গাটা কিন্তু রয়েছে বলেই মনে হয় মিতা ব্যানার্জি সকলের কাছে এতটা সুপরিচিত, এতটা পরিচিত জায়গা তৈরি করেছেন তার কাজ দিয়ে। তার কারণ আমরা অনেক সময় আস্থা হারিয়ে ফেলি একজন উকিল বা একজন অ্যাডভোকেট, বা ভাবি যে বাবা আইন মানে দীর্ঘ বছর দীর্ঘদিন ধরে সারা জন্ম ধরেই চলবে, কিন্তু আইন যে আপনাকে যে একটা সত্যের জয় সর্বত্র, সেই জায়গাটাকে তৈরি করার জন্য কিন্তু একজন সঠিক আইনজ্ঞর পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলে দেবো, অবশ্যই ফোন নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি, সেই নাম্বারের মাধ্যমে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9883399417। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন এবং অবশ্যই ম্যাডামের কাছে আসুন। একটা কথাই বলবো যে আইন কিন্তু আপনাকে যেমন সততার জায়গা তৈরি করে দেয়, এবং আইনের মাধ্যমে আপনি আপনার সলিউশনটা কিন্তু পাবেন। যে কোনো বিষয়ে কিন্তু আপনি যখন আসছেন ম্যাডামের কাছে, নিশ্চয়ই আপনি কিন্তু তার সলিউশন পাবেন। সেই জন্য আপনাদের কাছে এই
অনুষ্ঠানটি আপনাদের কাছে পৌঁছে দিই, তার কারণ আমরা সঠিক আইনজ্ঞ অনেক সময় পরামর্শ পাই না, কিন্তু মিতাদি কিন্তু দীর্ঘ বছর ধরে কিন্তু মানুষকে নানানভাবে এইরকমভাবে পাশে থেকে তিনি কিন্তু 100% রেজাল্টটা দিচ্ছেন। তখন আমরা সবাই রেজাল্টটা চাই, যেটা দিদি বললেন রেজাল্টটা আমরা সবসময় পাই। তার চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি 6B সুলতান আলম রোড, যেটা কিন্তু কলকাতা 7,33,000। এটা হলো চারু মার্কেট নিয়ার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, গেট নাম্বার 6। চেম্বারটি কিন্তু আপনারা এখানে একটা যেমন পাচ্ছেন, এই চেম্বারটি রবীন্দ্র সরোবর, নিয়ার বাই রবীন্দ্র সরোবর আপনারা চেম্বার পাচ্ছেন। আরেকটি চেম্বার পাচ্ছেন 8/17 ফার্ম রোড, গড়িয়াহাট, কলকাতা 7,19,000। একটা গড়িয়াহাটে পাচ্ছেন আর একটা চারু মার্কেট, খুব পপুলার দুটি জায়গা গড়িয়াহাট এবং সাউথে আপনারা কিন্তু পাচ্ছেন এই দুটি চেম্বার। আর ফোন নাম্বারের মাধ্যমে আপনারা একটু বুকিং করে যোগাযোগ করে আসবেন 9883399417 এই নাম্বারের মাধ্যমে। তখন আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে আইন বিষয়ক বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য কিন্তু ম্যাডামকে আমরা সঙ্গে পাই, মিতা ব্যানার্জি অ্যাডভোকেট, যিনি কিন্তু বিশিষ্ট আইনজীবী এবং সমাজ চিন্তক। তিনি একজন সমাজের হয়ে তিনি কিন্তু লড়েন মানুষের জন্য, সেটাই বারবার করে বলা। এবং দিদি আমরা যে আজকের আলোচনাটি রেখেছি যেটা হলো তুমি যেটা বধূ নির্যাতনের ক্ষেত্রে বললে, নানান মানুষের মেয়েরাও অনেক সময় বিভিন্নভাবে বউরা হাজব্যান্ডকে একটা জায়গায় তৈরি করে দেয়, খুব বাজে একটা পজিশনে তৈরি করে দেয়। এটা যখন কোনো বধূ নির্যাতিত হয় সে তখন কি কোর্টে যাবে ডিরেক্ট, না থানায় যাবে? সবথেকে আগে সে একজন বিশ্বস্ত উকিল বাবুর কাছে যাবে। আচ্ছা। কারণ থানা এখন হলো সেটেলমেন্ট করার জন্যই তারা ব্যস্ত। থানা কিন্তু মানে দেখুন, থানার কাছে বা পুলিশের কিন্তু সেই মানসিকতাই নেই যে এটা একটা সোশ্যাল সার্ভিস, একজন মানুষ বিপদে পড়ে এসছে, ওর কাছে এটা একটা চাকরি, আবার এসছে, আপনারা মিটিয়ে নিন বলতে গিয়ে যে আমি মেয়েটিকে মৃত্যুর পথেও ঠেলে দিতে পারি এটা কিন্তু আমি ভাবছি না। আবার মেটাবেন না বলে ছেলেটাকে যে আমি জেলে ঢুকিয়ে দিচ্ছি সেটাও নয়। একজন মানুষ যার দৃষ্টিভঙ্গি আছে, যে যার কাছে আপনি গিয়ে সত্যি কথাটাই বলবেন। পুলিশের কাছে গিয়েও মানুষ সত্যি কথা বলে না, কিন্তু ডাক্তার আর উকিলের কাছে মানুষ সত্যি কথাই বলে। এবং এই সত্যি কথাটার পরে যেটা আমরা অ্যাডভাইস দিই সেই অ্যাডভাইসটা বেস্ট হয়। এই জন্য প্রথম আপনি উকিল বাবুর সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে জানুন যে এই আমার পরিস্থিতি, আমি এতে কি আইনি সুরাহা পেতে পারি। আচ্ছা। এবং তারপর উনি যেরকম বলবেন সেভাবে যান। পুলিশ যদি এফআইআর নিতে রাজি না হয় সেক্ষেত্রে ডাইরেক্ট কোর্ট থেকে এফআইআর করা যায়। আইন সবার জন্য আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সাহস করে এগুন। কারণ আপনি একজন লোককে দেখে ভয় পাবেন না, ওই চেয়ারটায় বসে থাকা লোকটা নিজের কোনো ভ্যালুই নেই, ভ্যালুটা চেয়ারের, লোকটা যে কোনো দিন বদলে যাবে। কিন্তু যেটা সত্যি সেটা সবসময় থাকবে, যেটা আইন সেটা সবসময় থাকবে, যেটা ন্যায় সেটা সবসময় থাকবে, সেটা চেঞ্জ হবে না। একদম। দিদি আরেকটি কথা বলবো যে এই যে মেয়েটি বা যেই বধূ আইনের পথ হচ্ছে বা কোনোভাবে পুলিশকে ইনফর্ম করলো, এই ব্যাপারগুলো থাকে, তাতে কি তার স্বামী বা তার পরিবারে কি জেল হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। সেটা ডিপেন্ড করে যে সে কি ধরনের অপরাধ করছে। সে কি ধরনের অপরাধ করছে। যদি আজকে কেউ কাউকে ধরুন, অনেক সময় একটা জিনিস জানেন, খেয়াল করবেন গ্রামের দিকে যেটা খুব হয়, মেয়েরা প্রেগনেন্ট সেই সময় তাকে মারলো এবং তার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। এটা অনেকেই জানে না যে এটা একটা ক্রিমিনাল অফেন্স, এর জন্য 7 থেকে 10 বছরের জেল হতে পারে। আচ্ছা। তো এইটা জানে না বলে সে ও কমপ্লেন করছে না। একটা মানুষকে মানসিকভাবে বুলিং করা, তাকে নির্যাতন করা, তাকে অপমান করা, এটাও একটা অপরাধ। খোঁটা দেওয়া, যেটা প্রচন্ড হয় মেয়েদের সঙ্গে, যে তাকে খোঁটা দেওয়াটাই তো অপরাধ। কিন্তু কটি মেয়ে জানে, মানে মেন্টালি যেটাকে হ্যারাস করা, যেটাকে পৃথিবীর সবথেকে বড় বিষ তো দাঁতে আছে। কেউ একটা চর মারলে সেটা আপনি হজমও করতে পারেন, কিন্তু কেউ আপনাকে রোজ অত্যাচার করছে, সে তো আপনাকে সুইসাইডের দিকে নিয়ে যাচ্ছে। আর অ্যাবেটমেন্ট অফ সুইসাইড ও ক্রাইম। আপনাকে জানতে, এর জন্যই বলা যে আপনি আগে যান উকিলবাবুর কাছে, জানুন যে আপনি নিজেই হয়তো জানেন না আপনার সাথে কি কি ক্রাইম হয়েছে। আপনি একটা চর মেরেছে সেটাকে ক্রাইম ভাবছেন, আপনার সঙ্গে হয়েছে অনেক বড় কিছু। মানে এগুলো প্রথমে আমাদের কিন্তু একজন
উকিল বা একজন অ্যাডভোকেটের পরামর্শ নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে তো স্টেপ বাই স্টেপ কি করতে হবে, বধূ নির্যাতনের যেগুলো থাকে ক্লেমগুলো, সেগুলো নিশ্চয়ই আস্তে আস্তে সেগুলোকে ডিসক্লোজ হবেই অবশ্যই। আমি আরেকবার বলে দিচ্ছি, 6B সুলতান আলম রোড, কলকাতা 7,33,000, চারু মার্কেট, নিয়ার বাই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, গেট নাম্বার 6। এখানে চেম্বার পাচ্ছেন দিদির, এবং আরেকটি চেম্বার পাচ্ছেন 8/17 ফার্ন রোড, গড়িয়াহাট, কলকাতা 19। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9883399417। আপনারা যোগাযোগ করুন। মিতা ব্যানার্জি আমাদের অ্যাডভোকেট, এবং পরবর্তী লাইভ অনুষ্ঠানে কিন্তু আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব এবং এই রকমই এগিয়ে যাব অবশ্যই। দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার। বিশিষ্ট আইনজীবী